অষ্টম শ্রেণীর আজকে বিজ্ঞানের এমন একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব যে অধ্যায়টাকে বলা হয় পুরো বিজ্ঞানের মধ্যে এমসিকিউর খনি। এদের কি বলতো এমসিকিউর খনি, মানে ধরো 100% এর মধ্যে প্রায় 40% এমসিকিউ তোমার এখান থেকে। এত ইম্পর্টেন্ট এই অধ্যায়টা অর্ধবার্ষিকের জন্য। তো সবাই ভালো করে খেয়াল করো অধ্যায়টা। আর অধ্যায় একটু জটিল, ভাষাগুলো জটিল, ঠিক না? অন্যান্য অধ্যায় যে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় আছে ওগুলো থেকে একটু জটিল ভাষা, আমি সহজ করে লেখা দেওয়ার চেষ্টা করছি। তোমরা নোট খাতার মধ্যে ভাষায় গিয়া এভাবেই তুলবা, কারণ মেইনদের মধ্যে রিডিং আকারে দেওয়া, ঠিক না? লাইনগুলা রিডিং আকারে পড়তে গেলে বোরিং লাগে। এইভাবে পয়েন্ট আকারে যদি ছোট ছোট করে মুখস্থ তাড়াতাড়ি হয়ে যায় আর বুঝতে সুবিধা হয়। তো আমরা সর্বপ্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি। অধ্যায়ের নামটা নিয়ে, সেটা কি? অধ্যায়ের নাম কি বলতো? উদ্ভিদের বংশবৃদ্ধি। উদ্ভিদের বংশবৃদ্ধি মানে উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে, উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে। এখন আমরা জানি যে উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে, যে প্রজননের মাধ্যমে। এটা কাকে বলে? এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন অথবা ক নাম্বার আসতে পারে, এটা আসবে পরীক্ষায়। তোমরা কি লিখবে বলতো? যে জটিল প্রক্রিয়ায় উদ্ভিদ, এখানে জীব দেওয়ার দরকার নেই যেহেতু চ্যাপ্টারের নাম উদ্ভিদ নিয়ে, আমরা জীবটা কেটে দিলাম। যে জটিল প্রক্রিয়া উদ্ভিদ তার অনুরূপ বংশধর রেখে যায় তাকে বলা হয় কি? প্রজনন। সহজ ভাষা। এবার আসো, এই প্রজননটা কয় প্রকার? প্রজননটা কয় প্রকার বলতো? দুই প্রকার। কি কি? স্পোর আর হচ্ছে অঙ্গজ। একটা কি বলতো? স্পোর আর একটা কি? অঙ্গজ। স্পোর হচ্ছে ইংরেজি শব্দ, এটা বাংলা হচ্ছে অণুজীব। কি বলতো? অণুজীব, যেগুলো তোমরা খালি চোখে দেখো না, ঠিক আছে? আচ্ছা, এই স্পোর উৎপাদন নিয়ে আমরা একটু আলোচনা করি। স্পোর উৎপাদনটা কি আনিকা? নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর উৎপন্ন হয়। তাহলে যদি পরীক্ষার মধ্যে সাজিয়ে আসে যে কোন ধরনের উদ্ভিদে স্পোর উৎপন্ন হয়, নিম্ন শ্রেণী, আমার পরীক্ষা আসতে পারে না নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি উৎপন্ন হয়, এইভাবে বেশি আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, কি বলতো? নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি উৎপন্ন হয়? স্পোর উৎপন্ন হয়। আচ্ছা, এই স্পোরের মধ্যে কি থাকে? অণুবীজ থলি থাকে। কি থাকে? অণুবীজ থলি। বুঝো তো? ব্যাগ আছে না, ব্যাগের মধ্যে এটার মধ্যে জমা থাকে সব। এই থলির মধ্যে কি হয়? এই থলির মধ্যে যে থলিটা থাকে, এই থলির মধ্যে একটা অণুবীজ তৈরি হয়। কয়টা অণুবীজ তৈরি হয়? এখন যদি এমসিকিউর মধ্যে আসে যে স্পোরের যে থলি আছে, এই থলির মধ্যে কয়টি অণুবীজ তৈরি হয়, আসতে পারেন এমসিকিউতে কয়টি? একটি। মিউকরের থলিতে অসংখ্য অণুবীজ থাকে। এই যে একটা পেজ লাগিয়েছে, সব থলিতে একটা অণুবীজ থাকে, শুধুমাত্র মিউকরের মধ্যে কয়টা থাকে? অসংখ্য অণুবীজ। এখন তোমার বললো যে মিউকরের থলিতে কয়টি অণুবীজ থাকে, তখন একটি দিলে কিন্তু কাটা, ঠিক আছে? সবকিছুর মধ্যে একটা থাকে, শুধু ওর কাছে অসংখ্য থাকে, মানে গণন যায় না, এত থাকে। পেনিসিলিয়াম, এটা কিন্তু ওষুধ তৈরিতে কাজে লাগে, ঠিক আছে? পেনিসিলিয়াম কিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে? কনিডিয়া সৃষ্টির মাধ্যমে। কি বলতো নামটা? কনিডিয়া। কনিডিয়া, এটা মনে রাখবা, ইম্পর্টেন্ট একটা। আবার আসতে পারে না, কনিডিয়া কিসের মাধ্যমে, কনিডিয়া সৃষ্টির মাধ্যমে কে বংশবৃদ্ধি করে? ঠিক আছে মনিকা? আচ্ছা, এবার আমরা এতটুকু বললাম কি বলতো? স্পোর উৎপাদন, মানে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে এগুলা কিভাবে তাদের বংশবৃদ্ধিটা করে। এবার আসো অঙ্গজ জনন। কি জনন বলতো? হ্যাঁ, অঙ্গজ জননে কোনো অযৌন রেণু অথবা জনন কোষ থাকে না। দেহকোষ খণ্ডিত হয়ে জনন ঘটে। দেহকোষ কিভাবে? ধরো সাপোজ একটা ধরা আমি চিত্র আঁকলাম, দ্বিতীয় দেখাটা তুলে এটা হয়ে গেল দুইটা। কটা হয়ে গেল? যেখানে ভাগ দেওয়া একটা, এই একটা হিসেবে। আমার ওর কাছ থেকে দুইটা, আমার ওর কাছ থেকে দুইটা, এবার ওর কাছ থেকে দুইটা, আবার এইভাবে ওর কাছ থেকে দুইটা, এইভাবে প্রত্যেকটা থেকে দুইটা করে হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, প্রত্যেকটা দেহগুলা মানে এক একটা কোষ আলাদা হইয়া দুটো হয়ে যেতেছে। এবার আসো কয় প্রকার পরীক্ষা আসতে পারে? অঙ্গজ জনন কত প্রকার? অঙ্গজ জনন দুই প্রকার। অঙ্গজ জনন কয় প্রকার? দুই প্রকার। কি কি বলতো? প্রাকৃতিক আর হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক মানে কি বলতো? যেটা আল্লাহ পাক সৃষ্টি করে দিচ্ছে, মানুষের কোনো হাত প্রয়োজন নাই কোনো। যেমন তুমি একটা কথা, আমি একটা এক্সাম্পলের জন্য বলতেছি, তুমি একটা আম খাইয়া আমের বড়টা তুমি ফালা দিলা মাটির মধ্যে, ঠিক না? মাটির সাথে মিশে প্রসেস করে মেশিন দিয়ে কি তোমার আম গাছটা উঠে দিব? আল্লাহ পাকের প্রদত্ত, এটা এমনি হয়ে যাবে। আচ্ছা, আর হলো কৃত্রিম, যেটা নাকি মানুষ করে, যেটা মানুষের হাতে স্পর্শ থাকে, যেটার মধ্যে বিস্তারিত আমরা পাবো। প্রাকৃতিকটা কিভাবে হয়?
দেহ খণ্ডন, আমরা তো পাইলাম দেহ খণ্ডন কিভাবে বুঝতে পারছি। এখন পরীক্ষার মধ্যে কিভাবে আসবে? পরীক্ষার মধ্যে আসবে নিচের কোনটি দেহ খণ্ডায়ন হয়ে বংশবৃদ্ধি করে। তিনটা, যে কোনো অন্য নাম দিব, আর একটা দিয়ে দিব স্পাইরো গিরা, অথবা দিয়ে দিব মিউকর। বুঝতে পারছো পরীক্ষার মধ্যে কিভাবে আসবে? এই দুইটা নাম মুখস্থ রাখবা যে ওরা দুজন দেহ খণ্ডায়নের মাধ্যমে বংশবৃদ্ধি করে। দেহ খণ্ডায়নের মাধ্যমে বংশবৃদ্ধি করে। মূলের মাধ্যমে, কিসের মাধ্যমে? মূলত মূলের মাধ্যমে। তোমরা আলু দেখছো না? অনেক সময় থেকে আলু বাসার মধ্যে রাখলে আলু থেকে সাদা সাদা কেমন জানি গাছের মধ্যে বের হয়ে যায়, মুখ বের হয়ে যায়, ঠিক না? মিষ্টি আলু, আমি কদিন আগে যে বাসায় মিষ্টি আলু আনছি, রাখা দেখছি, দেখি কি কদিন করে গেরা বার হয়ে গেছে। পরে ওগুলো কেটে কেটে মানে একটু কাটলেই হয়, শুধু ওই গাছের মতো যেটা বের হয়, এটা মাটির মধ্যে ভেঙে দিচ্ছি, কি সুন্দর গাছ হয়ে গেছে। তাহলে মূলের মাধ্যমে কি কি হয় বলতো? পটল এবং মিষ্টি আলু। পটল এবং বেশি ইম্পর্টেন্ট যে ইটা পটলটা, মনে রাখবে এগুলো নামগুলা। দেহ খণ্ডন করে, কিন্তু পটল হয় না। পটল হয় কিসের মাধ্যমে? বংশবৃদ্ধি করে কিভাবে? মূলের মাধ্যমে। পরীক্ষার মধ্যে আসবে নুসরাত যে নিচের কোনটি মূলের মাধ্যমে বংশবৃদ্ধি করে? কোনটা বলতো? পটল। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কে করে? টিউবার, রাইজম, কন্দ, স্টোলন, অফসেট, বুলবুলি, পাতা। রূপান্তরিত কাণ্ড মানে একটা কাণ্ড রূপান্তর হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কি হবে দেখো? টিউবার, টিউবারের উদাহরণ কে বলতো? আলু। রাইজমের কন্দ, কন্দকে আবার লাইটও বলা হয়, বাংলায় বাল্ব, ঠিক না? আচ্ছা, এটা পরীক্ষা ভালো দিতে পারে, একই কথা দুইটা। তো সানিদা, কন্দের মাধ্যমে কি খায় বলতো? পেঁয়াজ, রসুন। তোমরা রসুন দেখছো না? রসুনের কোয়া গুলা, এই একটা রসুনের মধ্যে ধরো 10-12টা কোয়া থাকে সাপোজ, এক একটা কোয়া থেকে আবার এক একটা রসুন, বুঝতে পারছো? এক একটা কোয়া থেকে আবার এক একটা রসুন গাছ হইব। চিন্তা করো একটা রসুন থেকে কতগুলো গাছ হইব। স্টোলনের উদাহরণ কি কি বলতো? কচু, পুদিনা পাতা। এগুলা তোমার গোড়া থেকে হয়। এগুলো তুমি পুদিনা পাতা রোজা রমজান মাসে খাইছো, পুদিনা পাতা সবাই চিনো। তুমি বিনে দিও, মনে রাখছি তুমি বিনে দিও, মানে পাতা পাতা সব সেটাই খাতে বা কদিন পর আমার সুন্দর পুদিনা পাতা হয়ে গেছে। কচু 2 বছর আগে বলছি একটা করে খেয়াল রাখছো, আবার দেখো 2 বছর পর বৃষ্টি মিষ্টি পাইলে আবার হবে, ঠিক আছে? এগুলো এগুলো জীবন অনেক আল্লাহ পাক অনেক বেশি দিয়ে দিয়েছে। অফসেট কি? অফসেট যেগুলো নাকি পানির মধ্যে হয়। অফসেট কি? যেগুলা পানির মধ্যে হয়। কি সেটা উদাহরণ বলতো? কচুরিপানা। বুলবুলি কি? যেগুলা মূল থেকে হয়, যেগুলা মূল থেকে, ওই যে মিষ্টি আলুর মতো করে। ওই যে বললাম মিষ্টি আলু খাইছি, ওই একটু গোড়া বেরিয়ে গেছিল, ওগুলো একটা লাগাই দিছি, হয়ে গেছে। তো বুলবুলির উদাহরণ কি বলতো? চুপি আলু। নামটা মনে রাখবা, খুব চমৎকার একটা নাম। কি আলু? চুপি আলু। আমার আবার জিজ্ঞাসা আলু, চুপি আলু কি আমি চিনি না। পাতা, পাতার মধ্যে কি হয়? পাথর কুচি। হ্যাঁ, এটা মেয়েদের অনেক ফেভারিট একটা গাছ, নাকি অনেকে বনে হয় এটা। প্যাট্রাস, পাথর কুচি, এগুলো তোমরা অনেক বনো। পাতা ফলা দুটা গাছ হয়েছে, কি আশ্চর্য! আল্লাহ পাকের কত সুন্দর সৃষ্টি। তাহলে এগুলা রিডিং এর মধ্যে অনেক ইজি ইজি করে দেওয়া, তোমাদের পড়তে কষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি যে তোমাদের দুটা দেখে গেলে চলো পরীক্ষার আগে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমরা এটা পড়লাম কি বলতো? প্রাকৃতিক উপায়। কিন্তু আমরা জানি 2 প্রকার। জোয়া কয় প্রকার? একটা প্রাকৃতিক আর একটা মারিয়া কৃত্রিম। তাহলে আমরা কৃত্রিমটা পরিবার, কৃত্রিমটা হচ্ছে 2 প্রকার, কলম এবং শাখা কলম। কেউ এখানে আসো গাছের কলম কাটছো? আচ্ছা, এর কারণ নাই। এটা আসো যে কলম কাটা গাছ তোমরা লাগাইছো, কলম কাটা গাছ বুঝো তোমরা? হ্যাঁ, তোমার কোন নিয়ে আসো? হ্যাঁ, মেহেদি গাছ আছে না? মেহেদি গাছে একটা ডাল কেটে লাগাই দিয়ে হয়ে যাবে গাছ। আমার ধরো সাপোজ আমার বাড়িতে একটা আম গাছ আছে, তোমাদের প্রত্যেকের বাড়িতে আম গাছ আছে। আমার বাড়ির আম গাছগুলো, আমগুলো অনেক বড় হয় এবং মিষ্টি হয়, চমৎকার মিষ্টি হয়। আর তোমাদের গাছের আমগুলো অনেক টক হয়, খাইতে পারো না। তো তোমরা সবাই কি করে লাগবে? আমি রাত্রেবেলা ঘুমাই দিয়েছি, তোমরা সবাই আস্তে আস্তে রাত্রেবেলা গভীর রাত্রে গিয়ে আমার বাসা থেকে গিয়া একটা করে ডাল কেটে নিয়ে আসছো, চুরি করে নিয়ে আসছো, ঠিক আছে? তাই জন্য কি করছো? তোমাদের গাছের ডাল একটা কাটছো, ভালো করে খেয়াল করো। এই একটা ডাল, এটা হচ্ছে আমার গাছের ডাল সাদাটা, আর কালোটা হচ্ছে তোমাদের গাছের ডাল, ঠিক আছে? এটা কাটতে হয়েছে অর্ধেক, কাটছো না? কাটতে করছো কি? ওই ডালের সাথে তুমি ডালটা কি করছো? জল লাগাই দিছো, তারপরে সুন্দর করে গোবর টোবর মাটি টাটি দিয়া সুন্দর করে কাপড় দিয়া, সুতি কাপড় দিয়া পেঁচায় রাখছো, ঠিক না? কদিন পরে দেখো, পরের বছর গিয়ে দেখবা যে এই ডাল দিয়ে তো আম হইবই, ডালটা জল লাগিয়ে গেছে ব্যান্ডিসের মতো। পরের বছর গিয়ে দেখবা যে ডালের মতো যে আমগুলো হয়েছে সব মিষ্টি আম। বুঝতে পারছো ক্লিয়ার বিষয়টা? এটাকে বলা হয় শাখা কলম। এটাকে বলা হয়, যেহেতু আমরা দিচ্ছি
শাখা কলম, এটাকে কি বলা হয়? আর কলম কোনটাকে বলা হয়? তোমরা বিভিন্ন নার্সারি গেলে অথবা ব্যাংকে তোমার স্কুলের মাঝে মাঝে আসে, গাছ নিয়ে আসে, দেখবা ছোট ছোট মালটা গাছ, মালটা বের হয়েছে, এতটুকু লেবু গাছ, লেবু বের হয়েছে একটা ঝাঁপি দিয়ে, অথচ তোমাদের বাসায় এত বড় গাছ, অনেক লেবু ধরার কোনো খবর নাই। ওটা হচ্ছে কলম কাটা গাছ বলে, কি বলা হয়? কলম কাটা গাছ আর কি। যাই হোক, তো কলম কাটা গাছটা কি আমি একটু বুঝে দিই। ধরো আমার গাছের মধ্যে, এটা আমার গাছ না, আমার গাছের মধ্যে কেমন কি ডালটা কাটলাম না, একটু চাইছা দিলাম, কি করছি? চাইছা দিয়ে আমি কি করছি, ওখানে গোবর টোল মাটি দিয়ে সুন্দর করে আমি ভেন্ডিসের মতো সুতি কাপড় দিয়ে পচাই দিয়েছি, সুন্দর করে প্রতিদিন পানি দিয়েছি। 1 মাস পরে দেখলাম কি এই গাছের দিকে শিকড়ের মতো বেরিয়েছে। তারপরে কি করবো? কেটে দেবো, কাইটা ওই যে শিকড়ের মতো বাড়িছে না, ওটা মাটির মধ্যে বোঝা দিব, নতুন আরেকটা গাছ হয়ে যাবে। এবং ওই গাছটা যেহেতু একটা বয়স্ক গাছ থেকে কাটা হয়েছে, যে গাছে আম হইতেছে, এই জন্য নতুন করে ছোট থেকে বড় হইতে লাগে, ওইটা নিজেই বড়। ওই পরের বছর বা 2 বছর পরে দেখবো ওই ছোট গাছটার মধ্যে আম হওয়া শুরু করছে, ওই ডালটার মধ্যে আম গাছ হয়ে গেছে। এটাকে বলা হয় কলম কাটা। আর শাখা কলম কোনটা? ওই যে তোমরা যেটা চুরি করছো, মানে তোমরা আমার ঢালি কেটে লেগে গেছো। তাহলে মোটামুটি একটা অধ্যায়ের একটা আইডিয়া পেয়েছো তোমরা।